ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানিয়ে, আপনাদের সকলকে আন্তরিক সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজ আমরা স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের পুণ্য জীবনের কথা সৎকথায় মননে স্মরণ করব। আমরা প্রত্যেকেই স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজকে জানি, তার নাম শুনেছি, এবং শুধু তার নাম শোনা নয়, তার যে মহীয়ান হৃদয়, কর্মের ব্যাপ্তি এবং সুদূর প্রসারী দূরদৃষ্টি সম্পন্ন মানুষ ছিলেন, বা তিনি দূরদৃষ্টিটা তার ছিল, সেটা বলতে আমাদের আর বাকি থাকে না। স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের জন্ম হয়েছিল খুলনা জেলার সাতক্ষীরা মহকুমার কেঁড়াগাছি গ্রামে 1909 সালের 19শে এপ্রিল। এখানেই জন্মগ্রহণ করেছিলেন শ্রী চৈতন্য পার্ষদ জবন হরিদাস। কেঁড়াগাছি লোকেশ্বরানন্দজির মামার বাড়ি। তার পিতৃপুরুষের বাসস্থান ছিল বারুইপাড়ায়। তার মায়ের নাম ছিল শিখরবাসিনী বন্দ্যোপাধ্যায়, আর বাবার নাম ছিল বসন্ত কুমার বন্দ্যোপাধ্যায়। সংসার ত্যাগের আগে লোকেশ্বরানন্দজি মহারাজের নাম ছিল শিবপদ বন্দ্যোপাধ্যায়, ডাকনাম ছিল কানাই। মহারাজরা ছিলেন 4 ভাই ও 2 বোন। 1 ভাই এবং 1 বোনের পরেই ছিলেন কানাই মহারাজ, অর্থাৎ আমাদের স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ। এই কানাই মহারাজ যখন 2-1 মাসের শিশু, তখন হঠাৎই তাদের কেঁড়াগাছির বাড়িতে এক পরিব্রাজক সন্ন্যাসীর আবির্ভাব হয়। মা শিখরবাসিনী দেবী তখন ছোট্ট শিশুকে কোলে ফেলে তেল মাখাচ্ছিলেন। সন্ন্যাসী সেই মাকে বললেন, তোমার ছেলেটিকে একটু ভালো করে দেখাও তো মা। তারপর ভালো করে দেখে সেই পরিব্রাজক সন্ন্যাসী বললেন, এই ছেলেটিকে খুব যত্ন করো, এ যদি বেঁচে থাকে তবে নাম রেখে যাবে। সম্ভবত সেই সময় থেকেই মায়ের ধারণা হয়েছিল যে তাঁর এই ছেলে ঘরে থাকবে না। তিনি প্রায়ই বলতেন, আমি জানি ও ঘরে থাকবে না। তার জন্য শিখরবাসিনী দেবী চিন্তিত বা দুঃখিত হতেন না। এবং আমরা মহারাজের সমগ্র জীবন ইতিহাসের দিকটি খুব পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করলে দেখতে পাই যে এই মা শিখরবাসিনী দেবী মহিলা পুত্রের মহান জীবন ব্রতে বাধা দেওয়া তো দূরের কথা, প্রাণ খুলে আশীর্বাদ করেছিলেন। ওই যে বাবা মা যদি এগিয়ে না দেন তাহলে হয় না। ছোটবেলায় কানাই মহারাজের মন এত কোমল ছিল যে ক্লাসে শিক্ষক মহাশয় অন্য কোনো ছাত্রকে প্রহার করলে তার নিজের চোখ দিয়ে জল পড়ত। শিক্ষক মহাশয় অবাক হয়ে বলতেন, তুমি কাঁদছো কেন? তোমায় তো মারিনি। পরবর্তীকালে তিনি সেই সংবেদনশীলতা দূর করতে পেরেছিলেন। ছোটবেলা থেকেই তিনি খেলাধুলা ভালোবাসতেন এবং নিজেও ভালো খেলতেন। পশু পাখির প্রতি ছিল তার আজন্ম প্রেম। একবার একটা ছোট্ট সাদা শুয়োর ঘরে এনে পুষেছিলেন। তখন মা বলেছিলেন, বাবা, ওর খাবার আমরা ওকে দিতে পারবো না, না খেলে ও মারা যাবে, তুমি বরং ওকে কেওড়াদের কাছে দিয়ে এসো। সেই অনুযায়ী কেওড়াদের কাছে দিয়ে আসা হলো শুয়োরটিকে। কিন্তু 2-1 দিন পরেই তিনি গিয়ে খোঁজ করতেন, আমার শুয়োর কোথায়। পরবর্তীকালে যখন সেই শুয়োর সেই কেওড়াদের পেটেই গিয়েছিল, তখন কানাই মহারাজ বা বালক কানাই মহারাজ তিনি এত কেঁদেছিলেন যে তার মা পর্যন্ত অবাক হয়ে গিয়েছিলেন। এই কেঁড়াগাছি গ্রাম কানাই মহারাজের মন প্রাণকে আচ্ছন্ন করে রাখত।
জবন হরিদাসের জন্মদিন উপলক্ষে প্রতি বছর সেখানে মেলা বসত এবং শিশু কানাইকে তা বড় আকর্ষণ করত। এবং কেরাগাছির সবচেয়ে বড় আকর্ষণ ছিল সেখানকার রাম মন্দির। কাঠের তৈরি রাম, সীতা, লক্ষ্মণ এবং মহাবলীর মূর্তি সবাইকে আকর্ষণ করত। তারা বিশ্বাস করত মন্দিরে সব বিগ্রহই বড় জাগ্রত। পরবর্তীকালে আমরা জানি যে মহাপুরুষ মহারাজের কৃপাধন্য ছিলেন স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ। রাজা মহারাজের মন্দিরের সামনে তিনি একবার একজন সাধুকে দেখলেন এবং মহারাজের মন্দিরে প্রণাম করে সেই সাধুর নির্দেশ মতো তিনি ঠাকুরঘরের দিকে চললেন। দোতলায় উঠবার সিঁড়ির কাছে পা দিতেই ডান দিকের ঘরের জানলা খুলে গেল। খোলা জানলায় কানাই মহারাজ যাকে দেখলেন সূর্যের মতন যেন তার পরিচয়। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ লিখেছিলেন যে কি দেখলাম ভাষায় তা বর্ণনা করতে পারবো না। কি দিব্যকান্তি মূর্তি, মানুষের এমন রূপ হয় জানতাম না। আর মহাপুরুষ মহারাজও কানাই মহারাজের সাথে এমনভাবে কথা বললেন যে তুই কোথা থেকে এলি, আয় আয় আমার কাছে আয়। স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ বলতেন যে এখনও, অর্থাৎ পরবর্তীকালে এখনও যখন আমি ওই পুরনো ঠাকুর ঘরের কাছে যাই, প্রথম দিনের ওই দৃশ্য মনে পড়ে, গায়ে কাঁটা দিয়ে ওঠে। রামকৃষ্ণ মঠ এবং মিশনের বহু মানিত সন্ন্যাসী পূজনীয় মহারাজের জীবনের অনুপ্রেরণায় আলোকিত শুধু হননি, তারা সংঘ জীবনেও প্রবেশ করেছিলেন। অনেক ঘটনার মধ্যে দিয়ে আমরা মহারাজকে পাই। একবার ওই নরেন্দ্রপুরের কিছু ছাত্র পাঁচিল টপকে রাস্তার উল্টো দিকে একটা বাড়ির বাগানে কিছু ডাব গাছ ছিল, সেখান থেকে ডাব চুরি করে হোস্টেলে এনেছেন। সেই বাড়ির কর্তা মহারাজকে নালিশ করেছেন যে কলেজের কিছু ছাত্র আমার বাগানে ঢুকে ডাব চুরি করেছেন। মহারাজ তাদের ডাকলেন না, নিজে হোস্টেলে গেলেন, মিটিং ডাকলেন। প্রথমে যে কথাটা বললেন, যারা ডাব খেতে পাঁচিলের ওপারে যাবে, ক্যাম্পাসের বাইরে যাবে, তারা বাইরেই থাকবে, তারা আর ভেতরে আসবে না। এবং বারবারই মহারাজ বলতেন প্রায় আউটগোয়িং কোনো ব্যাচকে যে তোমরা এতদিন নরেন্দ্রপুরের ভেতরে ছিলে, তোমরা পাশ করে চলে যাচ্ছ, বৃহত্তর জীবনে প্রবেশ করছো, এখন নরেন্দ্রপুর তোমাদের ভেতরে থাকবে, নরেন্দ্রপুর একটা আদর্শ হয়ে তোমাদের মধ্যে বেঁচে থাকবে। তোমাদের দেখে মানুষজন বুঝতে পারবে যে তোমরা নরেন্দ্রপুরের ছাত্র, তোমরা রামকৃষ্ণ মিশনের ছাত্র। তোমাদের জীবনের আচার আচরণ, তোমাদের দৃষ্টিভঙ্গি তোমাদের প্রতিষ্ঠানকে যেন চিনিয়ে দেয়। অর্থাৎ তিনি যেন লোকশিক্ষক হয়ে প্রত্যেকের জীবনে উত্তরণ চাইতেন। তেমনি সন্ন্যাসীদের ক্ষেত্রেও তিনি পরামর্শ দিতেন। কেউ কেউ হয়তো প্রশ্ন করেছেন সঙ্ঘে কি করে থাকবো। তখন মহারাজ বলতেন একটা বেসিক প্রিন্সিপালের কথা তোমায় বলি, সঙ্গে থাকতে গেলে তোমায় অনেক কাজ করতে হবে, অনেক কাজকর্মের সঙ্গে তোমায় যুক্ত থাকতে হবে, কিন্তু একটা কথা মনে রেখো, কাজ করতে গিয়ে তোমার সহকর্মী যারা আছেন তাদের মনে কখনো কোনো আঘাত দিও না, এ বিষয়ে সচেতন থাকবে। অর্থাৎ তোমার আচরণ, তোমার কাজের গতি প্রকৃতি যেন কাউকে আঘাত না দেয়। বলেই মহারাজ তার নিজের জীবনের একটা ঘটনা বললেন যে উনি সম্ভবত ব্রহ্মচারী, শিলং বা অন্য কোনো রকম আশ্রমে আছেন এবং ওর সঙ্গে আরও একজন ব্রহ্মচারী ছিলেন এবং একজন বয়স্ক সন্ন্যাসী চার্জে ছিলেন। তিনি খুব প্রায় রেগে যেতেন এবং কড়া কথা বলতেন, ভীষণ বকুনি দিতেন। তাতে এই ব্রহ্মচারী মহারাজদের খুব মন খারাপ হয়ে যেত এবং অনেক সময় তিনি অন্যদের সামনে অসম্মানও করতেন। হয়তো কেউ ততটা দোষ করেননি, কিন্তু জুনিয়র ব্রহ্মচারীকে ভীষণভাবে কড়া কথা বলে অপমান করতেন। তো কানাই মহারাজ এবং সেই ব্রহ্মচারী দুজনেই এক ঘরে শুতেন, দুটো আলাদা তক্ত বসে শুয়ে আছেন। এরকম একদিন সেই পাশের ব্রহ্মচারী বলছেন, দেখ এই মহারাজ আমাদের এত কষ্ট দেন, অসম্মান করেন, আমিও তো একদিন বড় হব, আমিও তো সংঘের একজন সিনিয়র মঙ্ক হব, তখন আমার কাছেও জুনিয়ররা সব আসবে,
এটা আমি সুদে আসলে আদায় করে নেব, এটা আমি ছাড়ব না। আর লোকেশ্বরানন্দজি মহারাজ বলছেন যে আমি সেদিন মনে মনে শপথ নিলাম, আমি যদি কখনো সংঘের কোনো বড় দায়িত্ব পালন করি, আমার কাছে যারা আসবে তারা যেন আমার থেকে কখনো কোনো আঘাত না পায়। তাই স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ বলতেন, সঙ্গে থাকবে, কাজ করবে, কিন্তু কখনো যেন কাউকে আঘাত দিয়ে ফেলো না। কারণ এই সঙ্গ হচ্ছে শ্রীরামকৃষ্ণের শরীর। তাই যদি তুমি আঘাত করো, তুমি শ্রীরামকৃষ্ণের শরীরেই আঘাত করছো, শ্রীরামকৃষ্ণের বিরাট শরীরে আঘাত করছো। সচেতন থাকবে, কখনো যেন ভুল না হয়। হাসি খুশি করতেন, যখন গাড়িতে যেতেন নানান গল্প করতেন, ছোট্ট শিশুর মতন আনন্দ করতেন, মজা করতেন। কিন্তু এই হাসি খুশির মধ্যেও কখনো কখনো কেউ লক্ষ্য করেছেন গভীরভাবে যে একজন ফোন করেছেন মহারাজকে, বলছেন মহারাজ কেমন আছেন? মহারাজ অদ্ভুত বললেন, ভালো নেই। বলেই বললেন, দেখো গোটা দিনে এত টেলিফোন আসে, এত মানুষ আসে, তাদের অন্তরের এত যন্ত্রণা, এত বেদনার কথা আমাকে বলে, এত কষ্টের কথা আমাকে বলে। সবসময় যে আমার কিছু করণীয় থাকে তাও নয়, কিন্তু এত মানুষের বেদনার কথা, যন্ত্রণার কথা শুনতে শুনতে আমার মনটা ভারী হয়ে যায়। আমি তাদেরই একজন, এই বোধটা এত জাগ্রত হয়ে ওঠে যে আমি আর ভালো থাকতে পারি না। তাদের যন্ত্রণা আমাকে বিদ্ধ করে। আমি তোমাদেরই লোক। এই মহারাজের ছিল হৃদয় বিস্তার, এই ছিল প্রসারতা। স্বামীজি হরি মহারাজকে লিখেছিলেন, হরি ভাই, আমার হৃদয়টা অনেক বড় হয়ে গেছে, আমি ধর্ম কিছু বুঝি না। কারণ লোকের দুঃখ যন্ত্রণা তিনি অনুভব করছেন। এই যত দুঃখ যন্ত্রণা অনুভব করা যায়, ততই মানুষের হৃদয়টা বড় হয়ে যায়। সেই জন্য আমরা যত এই রামকৃষ্ণ ভাবাদর্শে নিজেদের জারিত করব, তত আমাদের বারবার মনে রাখতে হবে যে আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে হৃদয়টাকে বড় করে দেওয়া। শালিকরাও আসতো মহারাজের কাছে। প্রথমে তিনি বারান্দায় খাবার ছড়িয়ে দিতেন, তারপর সেই বিস্কুট গুঁড়ো করে একেবারে তাদের দিতেন। প্রবীণ সাধুদের অনেকের ভালোবাসা পেয়েছিলেন। স্বামী অশেষানন্দজি মহারাজের ভালোবাসায় তিনি ভরপুর ছিলেন। এবং মহারাজকে যখন কেউ জিজ্ঞেস করেছেন যে আপনি কখনো তপস্যায় গেছেন, তখন মহারাজ বলছেন যে আগের আমলে কি হতো জানো, তপস্যা যে করব আমাদের তো গাড়ি ভাড়াই জুটত না। মাধবানন্দজি বলতেন তাই, যে কেন, যা করছো তা কি তপস্যা নয়? এবং বেলুড় মঠ থেকে কলকাতায় যাচ্ছেন কোনো প্রয়োজনে, হেঁটে যাচ্ছেন, কারণ বাস ভাড়া পাবেন কোথায়? এইভাবে সেই তপস্যার জীবনটি যেন তারা কাটিয়ে দিয়েছেন। এবং মঠে ছিল তখন সত্যিই অভাব। বলেই তারপরে বলছেন যে বেলুড় মঠে তখন এমনই অভাব ছিল যে বরানগর মঠের একজন সাধুর চশমার দরকার, কিন্তু পয়সার অভাবে সেই চশমা করানো গেল না। তখন তিনি দুঃখ করে বলছেন, আমি তো কথামৃত পড়তে পারবো না। অর্থাৎ তিনি চশমাটা কেন করতে চাইছেন না, এই কথামৃত পাঠ তিনি করতে পারবেন না, সেই জন্য। এবং তারপরেই তিনি বলছেন যে তপস্যা মানে কি? তপস্যা মানে তো কঠোরতা, কৃচ্ছ সাধন। তা সেটি ঠাকুর আমাকে দিয়ে করিয়ে নিয়েছেন। এরকম অজস্র ঘটনা মহারাজের জীবনে রয়েছে। এবং সকলকে তিনি সমানভাবে ভালোবাসতেন। লোকেরা এসে ওর কাছে কাঁদত। কাউকে তিনি কাপড় দিচ্ছেন, কাউকে চাল দিচ্ছেন, কাউকে জমির জন্য টাকা দিচ্ছেন, যাকে বলা হয় যে একটা বিরাট হৃদয়। কখনো তিনি বলেননি আমি এটা করেছি। অজিতনাথ রায় ভারতবর্ষের প্রধান বিচারপতি ছিল,
ছিলেন, তিনি বলছেন স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ, এ গ্রেট সোল, নোবেল সোল অ্যান্ড এ গ্রেট এলিগেন্ট রিনাউন্ড এনলাইটেন্ড সন্ন্যাসী। কত জায়গায় বক্তৃতা দিয়েছেন, কত কিছু করেছেন, কিন্তু সবসময় বলতেন ঠাকুর আমাকে দিয়ে করিয়ে নিয়েছেন। মহারাজকে কেউ একবার প্রশ্ন করেছিলেন যে আপনি এত কাজ করেন কি করে? কারণ মহারাজের ছিল অসাধারণ দক্ষতা বা কর্মক্ষমতা। সাধারণভাবে বলা যায় যে মূলত যদি একেবারে প্রধানভাবে দেখা যায় যে 5টি কর্ম: নরেন্দ্রপুর প্রতিষ্ঠা, গোলপার সাংস্কৃতিক প্রতিষ্ঠানের কর্মধারার বিস্তৃতি এবং ব্যাপকতা, তৎকালীন সোভিয়েত রাশিয়ায় শ্রী শ্রী ঠাকুর স্বামীজির ভাব প্রচার করা, রামকৃষ্ণ মঠ এবং মিশনের দ্বিতীয় কনভেনশন এবং শিকাগো ধর্ম সম্মেলনের শতবার্ষিকী অনুষ্ঠানের রাজস্ব যোগ্য, এত কিছু করেছেন। কেউ প্রশ্ন করেছেন যে আপনি এত কাজ করেন কি করে? তখন মহারাজ বলছেন, তুমি একটা ব্যক্তি, আমি একটা ব্যক্তি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একটা ব্যক্তি, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আমেরিকার প্রেসিডেন্ট, রাশিয়ার ক্রুশ্চেভ, সবাই তো ব্যক্তি। ব্যক্তি হিসেবে তো কোনো পার্থক্য নেই। কিন্তু দেখো, আমেরিকার প্রেসিডেন্ট বা রাশিয়ার ক্রুশ্চেভ এরা বিশ্বকে চালাচ্ছে, কত কাজ করছে কল্পনা করা যায়। কিন্তু দিন 24 ঘন্টা। ভারতবর্ষের প্রধানমন্ত্রীরও অনেক কাজ, কিন্তু আমেরিকার প্রেসিডেন্টের চেয়ে কম। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীরও প্রচুর কাজ, দম ফেলার সময় নেই, কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রীর মতন অত দায়িত্ব নেই। আমি এই মিশনটা চালাচ্ছি, ওর কণামাত্র কাজ নয়। আমিও তো এই নিয়ে ব্যস্ত আছি। তুমি কলেজের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তুমিও তা নিয়ে ব্যস্ত। রান্নাঘরের কর্মী, সেও ব্যস্ত, সবাই ব্যস্ত। কি করে হচ্ছে? কোথায় জানো সিক্রেটটা? সিক্রেটটা কি বলছেন? লাভ ফর ওয়ার্ক। ওয়ার্ক ইজ ওয়ার্শিপ। ইউ শুড অ্যাকসেপ্ট ইট ইন দ্যাট লাইট। ইট ইজ ওয়ার্শিপ। আই অ্যাম ফরচুনেট টু গেট এ চান্স। ঈশ্বর আমাকে কৃপা করেছেন, কৃপা করে এই কাজটা দিয়েছেন। ওকে তো দেননি, আমাকে দিয়েছেন, আমাকে ভালোবেসেছেন। কাজ করার তো একটা আনন্দ আছে, সেই সুযোগটা উনি আমাকে দিয়েছেন। ইউ শুড অ্যাকসেপ্ট ইট, গো অ্যান্ড কাইন্ডলি রিসিভ ইট। প্রচুর কাজ, নিঃশ্বাস ফেলার সময় নেই। আবার একটা কাজ এসে গেল, খুশি মনে নাও, ঈশ্বরের কাজ হিসাবে নাও, ঠিক টাইম বেরিয়ে যাবে। এইভাবেই কাজ বাড়ে। বলছেন দেখো, এক ভদ্রলোককে আমরা চিনতাম। ভদ্রলোক 10:30 ঘুম থেকে উঠতেন, 1 কাপ চা খেয়ে বেলা 11:15 থেকে 11:30 মধ্যে পাথুরিয়াঘাটায় আসতেন। এসে বলতেন, মহারাজ বড় ইচ্ছে করে দেশের কাজ করি, ইচ্ছা করে দেশের কাজ করি, কিন্তু সময় কই। এই দেখুন, সকালে উঠে 1 কাপ চা খেয়েই আপনার কাছে এলাম। এই যাব, গিয়ে চান টান করে খেতে খেতে 1:30-2 বেজে যাবে। তারপর বিশ্রাম 4টে 4:30 অবধি। মহারাজ ছোটোবেলা থেকে একটা ক্লাব আছে, সেই ক্লাবে যাওয়ার অভ্যেস আছে। সেখান থেকে ফিরতে ফিরতে রাত সন্ধ্যে 8টা-7টা বেজে যায়। খবরের কাগজ পড়া এইসব করেই সময় চলে গেল। সময় কই? তখন মহারাজ তাকে বলছেন, এবার বাকিটা তোমার। তুমি ভাবো, লোকটা আসলে কিচ্ছু করে না, কিন্তু সেও ব্যস্ত। ডহরু ছিল দেওঘর বিদ্যাপীঠের মুচি, কিন্তু সেও এই লোকেশ্বরানন্দজি মহারাজের ভালোবাসার কাছে ঋণী হয়ে গিয়েছিল। কলকাতায় এসেছিলেন যখন কোনো একটা শারীরিক অসুস্থতার কারণের জন্য, মহারাজ নিজে তার ট্রিটমেন্ট খরচের 1,500 টাকা বিল সে যুগে পাঠিয়ে দিয়েছিলেন, এবং ভালো ট্রেনে করে তাকে সুস্থ হওয়ার পর বাড়ি ফেরানোর সময় সেই ভালো ভাড়াটাও দিয়ে দিয়েছিলেন। তাই ডহরু বলেছিলেন যে ওনার ভালোবাসাটাই ছিল আলাদা। সেজন্য লোকেশ্বরানন্দজি মহারাজ মানেই একটা নাম, যার মধ্যে মূর্ত হয়ে ওঠে অসীম ভালোবাসা, বলিষ্ঠ সত্যনিষ্ঠা এবং অদম্য কর্মোদ্যম। তার মতন এই মহাপুরুষকে শুধু বারবার প্রণাম করতে ইচ্ছা করে। তিনি সত্যি সত্যি এক অনন্য সন্ন্যাসী। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 কি যেন
প্রাণারাম।